জনাব সার্জিস, আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি 5 জন গুরুত্বপূর্ণ লোকের একজন। আপনি ভালো বলতে পারবেন। সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা। আপনারা আর কারো কথা শুনে কোনো একজন না উপদেষ্টা নিয়োগ দেন নাই। আচ্ছা, সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি, এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন। আচ্ছা, এখানে বলেন বিএনপি তো। হ্যাঁ, তাদের সরাসরি তাদের মত ছিল, তাদের সাজেশন ছিল, জামায়াতের মত ছিল, তাদের সাজেশন ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকেও নামের সাজেশন ছিল, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল, শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল, সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল। আমরা শুনছি শুধু প্রত্যেকের শিক্ষার্থী, সাজেশন আমরা শুনছি শুধু আপনাদের সাজেশন নেওয়া হয়েছে, আর কারো সাজেশন নেওয়া হয় নাই। ভাই, এবং সবচেয়ে বড় কথা, ইভেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন, তখন তার জায়গা থেকেও সাজেশন ছিল এরকম যে আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই, এখানে আরো 2-3 জন এই মানুষকে প্রয়োজন এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে। সো এখানে প্রায় 5 থেকে 6টি স্টেক হোল্ডারের সরাসরি অংশগ্রহণ ছিল। সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন, কেউ যদি এটা স্বীকার করতে না চান, অবশ্যই এটা সৎ সাহসে তাদের অভাব। এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি, সরকারের আসলে অনেক উপদেষ্টার নর্মাল সময়ে যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা, গার্ডস দিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা, অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না। তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক, সেই অফিস ওয়ার্ক গুলো তারা তাদের জায়গা থেকে করছেন। সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে, সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে, সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয়। এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি। এই যে বিচারিক যে প্রক্রিয়াটি, আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় 6 শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম, এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি। আমাদের যারা ছাত্র উপদেষ্টা 3 জন রয়েছে সরকারের, তাদেরকে বলেছি, তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে, সেনাবাহিনীকে বলেছে। সেই জায়গায় সেনাবাহিনী একটা রিপোর্টও দিয়েছে। ভাই শেষ করি একটু। সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম, ইভেন এটা 100-রও নিচে, তারা বলছেন অ্যারাউন্ড 50-এর মতো। এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা, কিছু আমলাতন্ত্রের কিছু আমলা, তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজন বাসায় আশ্রয় নিয়েছিলেন। এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ, যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন, যারা ওই আমলাতন্ত্রে বসে শেখ হাসিনাকে সার্ভ করেছেন। সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে, তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিকমতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন। কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি, সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না। বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া, ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। জনাব সার্জিস, আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি 5 জন গুরুত্বপূর্ণ লোকের একজন। আপনি ভালো বলতে পারবেন। আপনি আমাকে একটু বলেন তো, আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা, মানে আমি কি বলবো, যে অনেকটাই পরিচয় দিচ্ছে না। কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি, যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা 3 জন, যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদে আছেন সেই 3 জন, এবং আপনি এবং জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনারা 5 জন। যদি ধরে নেই তাহলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি, জনাব আক্তার, তারাও কিছুটা কিছুটা সরকার চালাচ্ছেন। আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন, আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন, আপনাদের কথা আমি যা শুনি আর কি, এগুলি কি মিথ্যা? মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছেন যে আপনারা যেটা বলতেছেন, আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে। ব্যাপারটা এরকম না? মানে আমরা জাস্ট আপনাকে একটা জিনিস বলি ভাই, মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে, সেটা হইতেছে আমরা আসলে এই অভ্যুত্থানের সামনের সারিতে থাকার কারণে মানুষের এক্সপেকটেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ। এবং এই এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা, যেমন আজকে যদি দেখেন, আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে আজকে অবস্থান করলো। এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয়, তাদের হয়ে কথা বলতে হয়, দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা, অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো, তরুণ প্রজন্ম যারা নতুন করে
চিন্তা করছে, স্বপ্ন দেখছে, এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই, আমাদের ওইরকম একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা ক্যারি করা আমাদের বেস্ট ট্রাই করব। সেখানে আমাদের সময় দিতে হচ্ছে। আমাদের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা গিয়ে আমাদের যে নিজেদের যে প্ল্যাটফর্মগুলো সেগুলো গুছাতে হচ্ছে। এরপরে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন তাদের সাথে আমাদের যারা প্রতিনিধি সরকারে রয়েছেন তারা যখন সরকারে থাকেন উপদেষ্টা, কিন্তু তাদের সাথে আমাদের একটা আলাদা কমিউনিকেশন অবশ্যই থাকবে, কারণ ফিল্ডের অবজারভেশনটা আমাদের তাদেরকে দিতে হবে, তাদের সাথেও আমাদের গভর্নমেন্টের ওই রেসপন্সটা তাদের থেকে নিতে হবে। সো এই যে প্রত্যেকটা বিষয় যদি দেখেন, প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে এগুলো বিভিন্ন ভাবে জনগণের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের কথা বলতে। একটু শেষ করি ভাই, কিন্তু আপনি যে জিনিসটা বললেন, এই যে সালিশের কথাটা বললেন, আজকে শাহবাগে আমার শহীদ পরিবার বসেছে, সেখানে তারা এক্সপেক্ট করে যাদের নেতৃত্বে অভ্যুত্থানে হয়েছে, আন্দোলনটি হয়েছে, তাদের কেউ একজন কথা বলুক, সেখানে যেতে হয়। আজকে যখন আমার আহতরা কোথায় বসে সেখানে যেতে হয়, সেটা তো অবশ্যই যাবেন সার্জিস, সেটা তো অবশ্যই যাবেন। আমি বলি আপনারা কি ফোন করে এসপি বদল করেন বা সচিব? একটা জিনিস বলি, হ্যাঁ, সচিব নিয়োগে তদবির দেন। সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে, যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্বয়কের একজন নাম ব্যবহার করতে পারেন, স্পেশালি যাদের নাম সবাই চেনে, তাহলে আপনার সাতকুল মাপ। ইভেন বাংলাদেশের সবচেয়ে বড় যে পলিটিক্যাল যে রাজনৈতিক দলগুলা, এই বড় রাজনৈতিক দলের যেই রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আপনি জানেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে, তারাও সুযোগ পেলে এরকম দু একজন সমন্বয়কের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বদলি করায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন তদবির করে। নাম ব্যবহার করলে বদলি হয়, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা তো কখনো চাই না যে এটা হওয়া উচিত, কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে জায়গাটাতে এই যে বাংলাদেশের এতদিনের যে কালচার, নাম ব্যবহার করে, এতদিন শেখ হাসিনা, গণভবন 32 এসব নাম ব্যবহার করে বদলি হইতো, এখন তারা মনে করে যাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে তাদের নামটা যদি ব্যবহার করি, এবং এই যে আমরা যাদেরকে কেন্দ্র করে এখন আমলাতন্ত্র পরিচালিত হচ্ছে, জুডিশিয়ারি পরিচালিত হচ্ছে, কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তারা তো ওই ট্রেডিশনে অভ্যস্ত, তাদের রক্তে কিন্তু এই সুপারিশ, তদবির, ক্ষমতার অপব্যবহার, এখন যখন এই নামগুলো ব্যবহার করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তখন তারা এই জিনিসটাকে মেনে নিচ্ছে, কারণ তারা এটা তো অভ্যস্ত। কিন্তু ভাই আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় কথা বলি, ইভেন যদি আপনি এরকম শুনেও থাকেন, এটা যদি 10 জন হয়, কয়েকজন মানুষের সমন্বয়কদের নাম ব্যবহার করে, এটা অন্তত 70-80 জন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের। এই মুহূর্তে এটা হচ্ছে। আমি এই কথাটায় আসি। আপনি কি খেয়াল করেছেন যে আপনাদের যে এলজিআরডি উপদেষ্টা আছেন, আপনার সহযোদ্ধা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি একটি চিঠি লিখে বলেছেন যে এই প্রশাসক নিয়োগ দিতে হবে। এইটা কি মানে সেম না যে ধরেন আওয়ামী লীগের এলজিআরডি মিনিস্টার যিনি থাকতেন, তিনি আওয়ামী লীগের একজন লোককে মনে করলেন যে তাকেই প্রশাসক নিয়োগ দিতে হবে, তাকে প্রশাসক নিয়োগ দেওয়া হোক, এটা চিঠি দেওয়া হোক, এটা সেম সেই যেটা, যেহেতু চিঠিটা সামনে আসছে সেই জন্য বলতেছি। না ভাই, একটা জিনিস কি, তিনি একজন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন, তার কাছে কোনো একটা বিষয়ের যদি মনে হয় যে এই জিনিসটা ওই স্বার্থে বেটার, তিনি এই জায়গায় ধরেন সাজেশন দিয়েছেন, কিন্তু তিনি তার জায়গা থেকে, আমি একটা জিনিস বলি, কখনো এটাতে কাউকে যদি বাধ্য করেন যে এটাই করতে হবে, এবং না হলে এটার বিরুদ্ধে তার ওই অ্যাকশনটা দেখেন, তখন আমি তার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে যাব। কিন্তু আপনি এটা বলেন ভাই, একদম ক্লিয়ার প্রশ্ন, আপনি এটা বলেন, এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা সার্জিস করেছে, এরকম সিঙ্গেল একটা সুপারিশ যেটা হাসনাত করেছে, আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি যে আমরা ওইরকম কোনো অথরিটি না যে এই জায়গাটি করতে পারে। আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি তুলি, যেই দাবিটি আমরা তুলি, এই দাবি আমরা সোশ্যাল মিডিয়া ওপেনলি তুলি, কারণ আমাদের মনে হয় যেটা পুরো বাংলাদেশের জন্য প্রয়োজন, মানুষের জন্য প্রয়োজন, সেটা আমরা ওপেনলি পুরো বাংলাদেশের সামনে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্নটা করে যাই তেলে। প্রশ্নটা হচ্ছে যে দুই তিনটা জিনিস, একটা তো আছে যে পারসেপশন, সেই পারসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা রাজনৈতিক দল করবেন, রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে। টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন, কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে, কখনো সেই চাঁদা বাড়ি হয়ে আসছে, কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিস হয়ে আসছে, কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস, কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে। তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন, সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে, সেই কাজগুলিও আপনারা করতেছেন। এইটা হচ্ছে পারসেপশন, এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, যদি আপনি বলেন বা
কেউ কেউ এটা অভিযোগ হিসেবেও দেখতে চান না, কেউ কেউ মনে করেন যে এটা ঠিকই আছে। এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো। আমি একটু জনাব রেজাউল করিম রনির কাছ থেকে আসি। জনাব রেজাউল করিম রনি, আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি যেটাকে আসলে রাজনৈতিক ফেসিবাদের একটা বয়ান, তারপরে হচ্ছে যে আওয়ামীকরণ, সেই আওয়ামী লীগের দেখানো পথেই আবার বিএনপি, জামাত, জাতীয় পার্টির মতো ছোট ছোট আওয়ামী লীগের মতো করে একটা হওয়া, 24-এ এসে আপনি যে দেখলেন যে এটার ইয়াটা চেঞ্জ হয়েছে বা চেঞ্জ হওয়ার জন্য আন্দোলনটা হয়েছে, যেটা আপনার রাজনীতি, এটা আপনি দেখতে পান কিনা আসলে? আমি যদি বলি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বর্তমান সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটি, তিনটাকে যদি আমরা একটা বডি ধরি, তাহলে কি আপনি চেঞ্জ দেখতে পান যে রাজনীতিতে চেঞ্জ আসতেছে? দু একটা জিনিস শুধু আমি স্মরণ করা দিতে পারি, যে ধরেন আমরা এই জিনিস শিখতে হয়, উমুকের মানে এইভাবে কথা বললে আমরা এই করব, উমুক আমাদের বিরুদ্ধে কথা বলছে সেজন্য আমাদের তার চাকরির থেকে বাদ দিয়ে দিতে হবে গণমাধ্যমে। আমরা নানা ধরনের জিনিসপত্র তো দেখতে পাই। এগুলির মাথায় রেখে যদি আপনি একটু বলেন, জনাব রেজাউল করিম। হ্যাঁ, দেখেন, মাথায় রেখে আমরা এখনো পর্যন্ত একটা যে অবস্থার মধ্যে আছি, এটার আমি বলি আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। ফলে আমাদের চারপাশে একটা আওয়ামীময় অবস্থার মধ্যে আমরা আছি। দেখেন, এইটা একটা বিপ্লব না, এটা একটা অভ্যুত্থান। কেন বিপ্লব না? বিপ্লব হলে বিপ্লবী শক্তি, মিলিটারি, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি এগুলোর উপর নিয়ন্ত্রণ নেয়। এখন এই যে সরকারটা, এই সরকারের নানা রকম সমালোচনা হবে, হবে। এবং আমি যেটা সার্জিস যেটা বললো যে এই সরকারটা সার্জিসদের সরকার, শুধুমাত্র বৈষম্য বিরোধীদের সরকার এরকম না, কিন্তু এটা সম্মিলিত সরকার। এবং এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে এটা হবে সম্মিলিত ব্যর্থতা। হ্যাঁ, এই ব্যর্থতার দায় আপনার এককভাবে ছাত্রদের উপর বা বৈষম্য বিরোধীকে দেওয়ার পক্ষে আমি না। কারণ এটা আসলেই যখন গঠন হয় তখন এটা সম্মিলিতভাবে গঠন করা হয়েছিল। এবং এরকম একটা সরকার না হইলেই বরং ভালো হতো, একটা জাতীয় সরকার বা আরো বড় আপনার কি বলে যে পরিসরের সরকার হইলে বরং ভালো হইতো। যাই হোক, আপনি যেটা বললেন, দেখেন বাংলাদেশে রাজনীতির যে মডেলটার কথা আমরা বলতেছি, এখন ধরেন এখানে ক্লিনজিং এর রাজনীতি করা যাবে না। আওয়ামী লীগের ক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে, জামাতের ক্ষেত্রে বাংলাদেশ 54 বছর যে সমস্যা ফেস করছে, এখন আওয়ামী লীগের ক্ষেত্রে ঠিক সেই সমস্যাই হচ্ছে। জামাতকে একটা আপনার ধরেন ট্যাবু আকারে ব্যবহার করছে আওয়ামী লীগ। যখন তার সর্বশেষ দরকার হয়েছে, সে তার অন্তিম মুহূর্তে, হ্যাঁ, যখন সে তার আপনার কি বলে যে তার জান যায় সেই মুহূর্তে সে জামাতকে নিষিদ্ধ করে একটা শেষ স্টেক খেলার চেষ্টা করছে, সেটা ফেল করছে 3 তারিখে। তো এখন একই ঘটনা আওয়ামী লীগ নিয়ে হচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট, পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তি। এবং শুধু আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত, আপনি ভারতকে সুযোগ দিবেন কি না। হ্যাঁ, আওয়ামী লীগের প্রশ্ন এলাও করা মানে হলো ভারতের প্রশ্ন এলাও করা, মানে আপনার বাংলাদেশের পলিটিক্সে ভারতের খবরদারি আপনি মেনে নিবেন কি না সেই প্রশ্নটাও চলে আসে। তো আগে আমরা যে আলোচনা করছি সেটা হলো আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি না, কিন্তু আমাদের পুরো রাজনীতি আওয়ামীময়, আমাদের পুরো আমলাতন্ত্র আওয়ামীময়, আমাদের জনগণের চরিত্র আওয়ামীময়। আওয়ামী লীগ একটা কালচার শুধু না, নফসানিয়াত যেটা বলি, মননের পরিণত হয়েছে, আপনি যেটা বললেন, তাই না? তো সেই জায়গা থেকে আপনার পুরা জাতিকে মুক্ত না করলে, আপনি যদি হিউম্যান কোয়ালিটি ভালো করতে না পারেন, সিটিজেন যদি আপনার তার মূল পেশনটাই থাকে যে ধর্মার কাঠ চুরি করব, নিজে ভালো থাকবো, বাড়ি করব, গাড়ি করব এবং বড়লোক হবো, এটাই উন্নয়ন সফলতা, সে দেশে তো গণতন্ত্র হবে না, সে দেশে তো রাইট হবে না। তাইলে আপনার সিটিজেন এইটা উন্নতি করার একটা পদ্ধতি হলো আপনি আওয়ামী লীগ প্রশ্নটা ডিল করেন, শুধু সংগঠন আকারে না, একটা চিন্তা আকারে, মতাদর্শ আকারে আপনি এটা ডিল করেন। এখন কিভাবে ডিল করবেন, সেই জন্য আমি বলতেছি আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া লাগবে। এই যে দেখেন, আমাদের বাংলাদেশে ঐক্য একটা জায়গায় আছে, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, ছাত্ররা ঐক্যবদ্ধ, জামাত ঐক্যবদ্ধ, বিএনপি ঐক্যবদ্ধ। কিন্তু সার্জিস যেভাবে আওয়ামী বিরোধী, জামাত কি সেভাবে আওয়ামী বিরোধী, বা বিএনপি কি সেভাবে আওয়ামী বিরোধী, বা আমি কি সেভাবে আওয়ামী বিরোধী না। আওয়ামী বিরোধীদের মধ্যে তারতম্য আছে। আবার বাংলাদেশে যদি ধরেন 3 ভাই থাকে, 1 ভাই আওয়ামী লীগ, 1 ভাই বিএনপি, 1 ভাই জামাত, তো আপনি কি 1 ভাইরে পিটে মেয়েরা ফেলবেন আর 2 ভাইয়ের সামনে ও কি সেভ করতে আসবে না? ফলে শেল্টারের প্রশ্নটাও আপনার চলে আসে তখন, যে আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আরে ভাই, পুনর্বাসন করার কিছু না, বাংলাদেশের চরিত্র এলো আওয়ামী লীগ। হ্যাঁ, তো সেই জায়গাতে আপনি মুক্ত করবেন কিভাবে? মুক্ত করার পদ্ধতিটা হলো আওয়ামীকরণ করা, আওয়ামীকরণ করা। সেটা কি, সে বাংলাদেশ পুনর্গঠন খুবই সহজ। সেটা হলো আওয়ামী লীগ যা করছে আপনি তা করবেন না, বাংলাদেশ দাঁড়াই যাবে। হ্যাঁ, সেটা আপনি কিভাবে করবেন? এবং বাংলাদেশকে পলিটিক্যালি এডুকেটেড করা। দেখেন, জনগণ কিন্তু প্রতারিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা। আওয়ামী লীগ সমর্থকরা তার নেতৃত্ব তারে ফালায় উড়াল দিছে। হ্যাঁ, সে যদি ট্রু ফ্যাসিস্ট হইতো, সে যদি রিয়েলি তার নেতা কর্মীরা ভালোবাসতো, সে তো তার পাশে থাইকা যেত, ফাইট করতো। হ্যাঁ, যে আমার ইডিওলজি এইটা, আমি এইভাবে শাসন করি, আমি বাচ্চাদেরকে, দেখেন এই বাচ্চাদের যে মারা হয়েছে যেভাবে, হ্যাঁ, এটা আমি তো দীর্ঘদিন ট্রমাটিক ছিলাম, কথাই বলতে পারিনি। এটা নিয়ে আওয়ামী লীগের লোকজনের কোনো ফিলিংস নেই, কারণ তারা মনে করে তারা হলো রাজাকার মারছে।
তারা 25 সালে 24 সালে রাজাকার মারছে, কিন্তু আওয়ামী লীগের বাচ্চা মাসুম ছেলেদের মারছে। আওয়ামী লীগের কিছু কিছু লোকজন আবার মনে করে যে যারা আন্দোলন করছে তাদের কেউ কেউ এটার মধ্যে এই মৃত্যু এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। আরেকটা বয়ান আরে আছে, ভাই, আরেকটা বয়ান মানে আছে, সেটা আওয়ামী লীগ কোনোদিন সত্য কথা বলে না আর কি, মানে আওয়ামী লীগ সমর্থন মানে একটা মানে না না, সুস্থ থাকে আমরা না আসলে আওয়ামী লীগ করে। আমি আসলে হ্যাঁ। রনি, আচ্ছা, আমরা রনি, আমার আমি পয়েন্টে আপনার আসি। প্রথম দিকের কথায় একমত। আওয়ামী লীগের নিয়ে আমরা আসলে এত সময় এত অরিড হওয়ার কিছু না, কিন্তু আমি আমাদের যেটা একটু দরকার সেটা হলো রাজনীতিটা। আপনি যেটা রাজনীতি, বলতেছিলেন, আপনার right. প্রশ্নে আসি, রাইট, তাহলে সেটা প্রক্রিয়াটা কি হবে? ধরেন যে লোকটা আওয়ামী লীগের হয়ে অস্ত্র হাতে ছাত্র জনতাকে হত্যা করছে, আর যে লোক মুজিবরে আব্বা মনে করে, শেখ হাসিনাকে দেবী মনে করে চাঁদা দেয়, দুজনের অপরাধ তো সমান না। যে সমর্থন করে, যে ধরেন রিয়েলি মনে করে শেখ মুজিব হলো একটা ধরেন জাতির জন্য ত্রাণকর্তা, তার কোনো দোষ সে খুঁজে পায় না, মানে ব্লাইন্ড থাকে না, এরকম লোক আছে, অবশ্যই আছে সমাজে। হ্যাঁ, এবং নিজে সমর্থক, তাই আওয়ামী লীগের বাইরে আর কোনো অপশন চিন্তা করতে পারে না, চিন্তায় মননে মগজে। এইবার আপনি ওই লোকটারে কি করবেন? ওরা কি পিটায় মাইরা ফেলবেন? আওয়ামী লীগ ট্যাগ দিয়া তার সম্পত্তি দখল করবেন, তার বাড়িঘর দখল করবেন? নো, ভিকটিম বিকাম কিলার্স, এটা জায়নিস্ট মডেল। আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে আপনার অন্য দলগুলো কেন সুবিধা করতে পারে নাই, তার একটা কারণ হলো বাংলাদেশের রাজনীতি মডেলে এটাও চলে, আপনি মাইরাও জিতবেন, কাইন্দাও জিতবেন। হ্যাঁ, এখন অন্য দলগুলো এটা করতে পারে না। আপনার সেই জায়গা থেকে তাহলে আওয়ামী লীগের ব্যাপারে আপনার একটা পলিসি লাগবে, সেটা হলো আপনি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করেন। সমাজে যে বিপুল আওয়ামী সমর্থক আছে তাদেরকে আপনি হিলিং করেন, তাদেরকে বোঝান যে তোমরা এরকম একটা রাজনৈতিক আদর্শ দ্বারা চালিত হইছো যেটা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশ ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন তো আমি রনি, আমি আসলে আবার আপনার কাছে আসবো, কিন্তু এই ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন তো মনে হয় বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টিরই লাগবে, যেহেতু আওয়ামী লীগ হচ্ছে আওয়ামী লীগ, বাকিরা হচ্ছে জামায়াত, হচ্ছে আওয়ামী লীগের অনুসারী একটা জামাত লীগ, বা বিএনপি হচ্ছে ওরকম একটা, তো সেইটাতে তো সবারই লাগবে। মানে আপনি কি সেরকমই মনে করতেছেন যে সবারই একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনটা ম্যাসিভ হইতে পারে? যেমন ধরেন কোন ব্যক্তি আওয়ামী লীগের আমলে, হ্যাঁ, শেল্টারের জন্য আওয়ামী লীগ সাইজা ছিল, সে বলবে যে আমি এই কারণে আওয়ামী লীগ সাইজা ছিলাম, এই কারণে আমার মোরাল অবস্থার অবনতি হয়েছে, আমি এটার জন্য সরি, কিন্তু নেক্সট টাইমে আমি একটা ডেমোক্রেটিক বাংলাদেশে রাষ্ট্র গড়ে। দেখেন, আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে, আমাদের একটা পলিটিক্যাল কমিউনিটি হইতে হবে, আমাদের একটা সিটিজেনারি রাজনীতি লাগবে। আমি আবার প্রশ্নে ফিরে আসি, রাজনীতি আপনি কিভাবে করবেন যদি সমাজ দুই দিক থেকে ট্রমাটিক থাকে? এক হইলো 15 বছরে আওয়ামী লীগের অত্যাচারের ট্রমাটিক, আর এক হইলো আওয়ামী সমর্থকরা তার নেত্রী পালায় যাওয়াতে ট্রমাটিক। ফলে এখন মব দ্বারা এই কেওয়াস কি চলতে থাকবে? এই কেওয়াস কি বাংলাদেশের ভবিষ্যৎ? এটা তো হইতে পারে না। ওকে, সেই ভবিষ্যৎটা আসলে কি সেটা আমরা একটু শুনবো, কিন্তু রনি, আমি এই 6 মাসে মানে 5 আগস্টের পরবর্তী যে বাংলাদেশের রাজনীতির আরেকটা রূপ আমরা আশা করছিলাম, যেটাকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছিল, সেইটাতে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি দেখেন? আমার কাছে ক্যানকানি জানি মনে হয় যে অ্যাবসলিউটলি আওয়ামী লীগের দেখায় দেওয়া পথে, আওয়ামী লীগের দেখায় দেওয়া ছাঁচে হাঁটতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য একটা ফরম্যাটে। আপনার কাছে কি মনে হয়, যদি আমি এই প্রশ্ন করি আর কি? দেখেন, আমি বললাম 24-এর কোনো রাজনীতি নেই, আছে একটা স্পিড। সেই স্পিডটাকে রাজনীতিতে রূপান্তর করার প্রথম বৈশিষ্ট্য কি হবে? প্রথম বৈশিষ্ট্য হবে পলিটিক্স অফ কেয়ার, ফিলান্থ্রপিক রাজনীতি, হ্যাঁ, ঐক্যবদ্ধ থাকার রাজনীতি। সেই রাজনীতিগুলোর ক্ষেত্রে দেখেন, আপনার বৈষম্য বিরোধী বলেন, নাগরিক কমিটি বলেন, এদের ব্যাপারে আমি এখনো কমেন্ট করতে রাজি না। কারণ হইলো আপনার দল করা আর রাজনীতি করা একটা। আপনি রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি আপনি আমাকে বলেন, আমি বলবো বাংলাদেশে একটা রাজনীতি লাগবে, এটা শুধু সমস্ত পার্টিগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। হ্যাঁ, আর একটা হলো 5 তারিখে সমস্ত শ্রেণী পেশার মানুষের একটা অভূতপূর্ব ঐক্যের ফলে যে একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটাকে রাজনৈতিক বন্দোবস্ত ধরে নিয়ে আমাদের হাতে ক্ষমতা, এবার আমরা আমাদের মতো আচরণ করব, সেইটা একটা আওয়ামী প্রবণতা। তারপরে নির্বাচনের দরকার নাই, হ্যাঁ, জনগণের ম্যান্ডেট এইটাই, অভ্যুত্থানের সরকারি জনগণের ম্যান্ডেট, ভোটের কোনো দরকার নাই, ভোটের জন্য অভ্যুত্থান হয় নাই, এইটাও একটা আওয়ামী প্রবণতা। দেখেন, আমরা জানি হাউ ফ্যাসিজম ওয়ার্কস, হ্যাঁ, ফ্যাসিজম কিভাবে ওয়ার্ক করে সেটা গ্লোবালি আমরা জানি, আওয়ামী লীগ হাসিনা আমাদের দেখাইছে। তো এখন আমি এই কথাটাই বারবার বলতে চাচ্ছি, সবার জন্য, এটা বৈষম্য বিরোধীর জন্য সত্য, একটা রাজনীতি লাগে ভাই। দলদারি করা কোনো ব্যাপার না। আপনি আমার 10 লাখ টাকা আজকে সকালে পাঠান, বিকালে আমি বড় দল করে আপনারা দেখাইতেছি। খুব বড় দল হবে না, 10 লাখ টাকা মানে খুব বড় দল হবে না, অসুবিধা নাই, যাই হোক আমি একটা কইরা দেখাইতে পারবো। ছোট দল হলো ভাই, বাংলাদেশে বামপন্থীরা 90 জন লোক 80টা দল করে বসে থাকে, দল করা তো সমস্যা না ভাই। আচ্ছা, আমরা এখন জনাব রনি, আপনার লাগবে রাজনীতি। এখন কথাটা হলো এইটাই, জনাব রনি, আপনি কথা বাদ দিয়ে আসল কথায় আসি। আসল কথাটা হইলো আপনার একটা রাজনীতি লাগবে। সেই রাজনীতিটা কি? সেই রাজনীতিটা হলো, এতদিন বলা হইতো
রাষ্ট্রের নাগরিকরা সব সময় জবাবদিহিতার মধ্যে থাকবে। রাষ্ট্রের কাছে অ্যাকাউন্টেবল থাকবে, নো, নাগরিকরা থাকবে স্বাধীন, রাষ্ট্র সবসময় জবাবদিহিতার মধ্যে থাকবে। ওকে, এবং আমরা এটাও জানি স্বাধীনতা ফ্রিডম ইজ নট ফ্রি। আমার কাছে আমি আবার আপনার কাছে সাথে রনি, একটা রেসপন্সিবিলিটি জড়িত। যে লোক রেসপন্সিবল না, তার ফ্রিডম এনজয় করার কোনো রাইট নেই। ওকে, আপনি আমার স্বাধীনতা দিবেন আর আমি বড় মুরগির রানটা আগে চাইনা নিয়ে খাইয়ে ফেলবো, আমার স্বাধীনতা এনজয় কোনো এই জায়গা থেকে আমি আপনার কাছে স্বাধীনতা মাস্ট বি রেসপন্সিবল। এই জায়গায় আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের মানুষ, মাফ করবেন, বাংলাদেশের মানুষ এখন ওরকম রেসপন্সিবল কিনা, বা এরকম রেসপন্সিবল করতে হলে কি করতে হবে, এটা নিয়ে আমি আলাদা প্রশ্ন নিয়ে আসবো। জনাব সার্জিস আলম,